নমস্কার, আমার নাম শতরূপা রায়। আমি ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আমার ক্রমিক নং 43। আজকের আলোচনার বিষয় হচ্ছে পঠনের সমস্যা। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ বর্মন মহাশয় স্যারকে। তিনি আমাকে এত সুন্দর একটি বিষয় দিয়েছেন, এই সম্পর্কে আলোচনা করে আমি খুবই উপকৃত হয়েছি। প্রথমে আলোচনা করব পঠন কাকে বলে, পঠন পদ্ধতি বলতে কি বোঝো। পঠন কাকে বলে? রিডিং ইজ দ্য প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স, অর্থাৎ পঠন হলো ধ্বনি ও দৃশ্যের সঙ্গে অর্থ উপলব্ধির এক মিলিত প্রক্রিয়া। আমাদের মনের ভাব প্রকাশ করা, কোনো বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ করা ও জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য ভাষার প্রয়োজন। এই ভাষার দুটি রূপ, একটি হলো লিখিত এবং অপরটি মৌখিক। তেমনি শিখনেও নানা মাধ্যম আছে, তার মধ্যে পঠন মাধ্যম সবচাইতে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। লেখক একটি বিষয় লিখলেন, পাঠক সেটিকে মনে মনে অনুবাদ করে উপলব্ধি করলেন, অর্থাৎ বিষয়বস্তুটি না বুঝলে পাঠকের কিছুই পাওয়া হলো না। পঠন সবকটি যথেষ্ট সক্রিয় প্রক্রিয়া। পঠন একটি যথেষ্ট সক্রিয় প্রক্রিয়া। মানসিক শক্তির দ্বারা কোনো পাঠক কোনো বিষয়বস্তুকে বোঝার ক্ষমতা অর্জন করে। এবার আমরা আসব পঠন পদ্ধতি বলতে কি বোঝায়। পঠন এই শব্দটিকে বিভিন্ন জনে বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যদি এই পঠনকে একটি পদ্ধতি হিসেবে বিবেচনা করি, তাহলে 3 ধরনের অর্থের কথা ভাবতে হয়, যেমন স্পষ্টভাবে উচ্চারিত বোধগম্য অবস্থা, সঠিক উচ্চারণ, কথা বলা, বিবৃতি করা প্রভৃতি, অনুবাদ করা, শনাক্ত করা, ছিন্ন করা প্রভৃতি, বোঝা, ব্যাখ্যা করা, বোধগম্য করা, অর্থ অনুসন্ধান প্রভৃতি। এবার আমরা আলোচনায় আসি পঠনের সমস্যা। নানা কারণে শিক্ষার্থীদের মধ্যে পঠনের বহু সমস্যা দেখা দেয়। এর ফলে পঠনের স্বাভাবিক ক্রিয়া যথেষ্ট পরিমাণে ব্যাহত হয়। প্রাথমিক পঠনে কী কী সমস্যা তৈরি হয় তা নিয়ে আলোচনা করা হলো। প্রথমে আসছি পঠনের কৌশল সংক্রান্ত সমস্যাতে। বহু শিক্ষার্থীর খুব ধীরে ধীরে পড়ার অভ্যাস আছে। এর কারণ তারা একটি শব্দ নির্বাচন করে তারপরে পড়ে। এই ধরনের সমস্যার সমাধান করতে হলে শিক্ষার্থীকে প্রতিটি বর্ণের সঠিক উচ্চারণ শিখতে হবে। এবার 2 নম্বরে আসছি ত্রুটিপূর্ণ পাঠের অভ্যাস। অনেকেরই এমনভাবে পড়ার অভ্যাস তৈরি হয় যা তাদের পঠনে বাধার সৃষ্টি করে। এই ত্রুটিগুলি হলো মস্তক সঞ্চালন। অনেকে পড়ার সময় মাথাকে বাঁ দিক থেকে ডান দিক সততই সঞ্চালন করে। এটা কিন্তু ঠিক নয়। এই বদ অভ্যাসের ফলে পঠনে বাধা সৃষ্টি হয়ে থাকে। আবার উচ্চারণের সমস্যা। পড়ার সময় অনেকে এমনভাবে পড়ে ঠিক মতন শোনা যায় না, মুখ থেকে যেন স্বর বের হতে চায় না। এতেও কিন্তু পঠনের গতির হার বাধা পায়। আবার অনেকে খুব জোরে চিৎকার করে পড়ে। এই জোরে চিৎকার করে পড়তে অনেকেই খুব ভালোবাসে, কিন্তু এতে সমস্যা সৃষ্টি হয়। এতে চোখের গতির উচ্চারণের সামঞ্জস্য স্থাপিত হচ্ছে না। এই জন্য নিপুণ পাঠকরা কখনো জোরে পড়ে না। এটি পঠনের পক্ষে একটি বড় বাধা। এবার হচ্ছে আঙ্গুল নিচে রেখে পড়া। অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা প্রত্যেক শব্দের নিচে দিয়ে অর্থাৎ শব্দ নির্দেশ করে পড়ে, যাতে শব্দ কখনো ছাড়া না পড়ে। এতেও কিন্তু স্বাভাবিকভাবে গতির হার কমে যাচ্ছে। পূর্বপাঠের অভিমুখী হওয়া। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা পূর্ব উচ্চারিত শব্দের দিকে বারবার ফিরে যেতে চায়। এতেও কিন্তু পঠনের ব্যাঘাত ঘটে থাকে। স্মৃতির পরিধি ও দৃষ্টি স্থিরতা। শিক্ষার্থীদের উচ্চারিত কোনো নির্দিষ্ট শব্দের উপর দৃষ্টি নিবদ্ধ না রেখে পরবর্তী শব্দগুচ্ছের দিকে স্বতঃস্ফূর্ত ও স্বাবলম্বীভাবে এগিয়ে যাওয়া। এটি অনেকের পক্ষে অসুবিধা হয় বলে পাঠের সমস্যা ঘটে থাকে। পঠনের ত্রুটি স্থিরীকরণ। প্রত্যেকটি শিক্ষার্থী একের পর এক পাঠ করলে শিক্ষক প্রত্যেকের পাঠের ত্রুটি চিহ্নিত করতে পারেন।
বর্ণ উচ্চারণে ভুল, সাবলীলভাবে পড়তে না পারা, এর ফলে নানা রকমের ত্রুটি দেখা যাচ্ছে। এবার দৃষ্টিশক্তির স্বল্পতা, অনেক সময় দৃষ্টিশক্তির স্বল্পতার কারণে শিক্ষার্থীরা সাবলীলভাবে পড়তে পারে না। এক্ষেত্রে যেসব পন্থা অবলম্বন করা বাঞ্ছনীয় সেগুলি হলো একদম ছাত্রদেরকে বোর্ডের কাছে নিয়ে এসে বসানো, ছোট ছোট দলে বোর্ডের কাছে নিয়ে বড় বড় লেখা পড়তে দিয়ে সাহায্য করা, এসব ক্ষেত্রে আমরা এই পন্থাগুলো অবলম্বন করতে পারি। এবার শিক্ষকদেরকেও এই ক্ষেত্রে একটি উদ্যোগের অনেক সময় আমরা অভাব দেখে থাকি। সাধারণত শিক্ষকরা ক্লাসে এসেই নির্দিষ্ট সময় বিষয়টি বুঝিয়ে দিয়ে দু একটি প্রশ্ন করে ক্লাস থেকে বেরিয়ে যান। ছাত্রদের যে পঠনের প্রশিক্ষণের প্রয়োজন আছে, পাঠের ব্যাপারটা যে তাদের শোনানো দরকার, এটা নিয়ে তারা মাথা ঘামান না। এর ফলে ছাত্ররা পাঠে অভ্যস্ত হন না। সাধারণত 3টি কারণের জন্য শিক্ষার্থীরা সাবলীল বা স্বচ্ছভাবে পাঠ করতে পারে না। এগুলি হলো শব্দ পর্যায়ে। এ পর্যায়ে শব্দ সম্পর্কিত সমস্যা দূরীকরণে এবং সক্রিয় সাবলীল পাঠের জন্য শব্দভাণ্ডার অবশ্যই বাড়াতে হবে। বাক্য পর্যায়ে বাক্যের ধরন, বাক্যের গঠন এবং যতিচিহ্নের ব্যবহার প্রভৃতি একটি বাক্যের মূল অর্থ বুঝতে সাহায্য করে। রচনা পর্যায়ে শব্দের অর্থ, বাক্যের অর্থ পরিপূর্ণভাবে না বুঝলে একটি রচনা অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে আমরা অবহিত হতে পারি না। এটি রচনার গতি প্রকৃতি বুঝতে সাহায্য করবে। এবার পঠন প্রতিবন্ধকতা, মস্তিষ্কে আঘাত বা অন্য কোনো কারণে কোনো অসুবিধে হলে বা কথা বলতে না পারলে এক্ষেত্রে দু ধরনের প্রবলেম আমরা দেখতে পারি। একটা হচ্ছে ডিসলেক্সিয়া আর একটা হচ্ছে ডাইসগ্রাফিয়া। দেখা যায় নানা রকম শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, সংস্কৃতিগত সমস্যা না থাকলেও কোনো শিক্ষার্থীর স্বাভাবিক পঠন পাঠনে বানান প্রভৃতি অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মতো লেখাপড়ায় উৎকর্ষ লাভ করতে পারছে না। তাদের মধ্যে যেসব সমস্যা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভুল বানান লিখছে, পঠনের সময় অসঙ্গতি দেখা যাচ্ছে, সঠিক ভাব প্রকাশ করতে পারছে না, সঠিক লেখার অক্ষমতা প্রভৃতি। আবার ডাইসলেক্সিয়া আক্রান্ত পাঠকরা নানা সমস্যায় ভোগে। এদের মধ্যে কয়েকটি হলো, যেমন ইংরেজি অক্ষর বিকে এরা ডি দেখছে, কোনো কাছাকাছি শব্দ উচ্চারণের সময় ধীরে ধীরে লিখতে পারা, বেশিক্ষণ মনে রাখতে পারছে না, প্রতিটি অক্ষর পৃথকভাবে উচ্চারণ করতে না পারলেও গোটা শব্দটিকে উচ্চারণ করতে তারা পারছে না। এবার আমরা আসব উপসংহারে। পঠন একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা, যা সঠিকভাবে গড়ে তুললে মানুষের চিন্তা ও বোঝার ক্ষমতার উন্নতি ঘটতে পারে। পঠন সমস্যা চিহ্নিত করা এবং এগুলোর কার্যকর সমাধান খুঁজে পাওয়া উচিত, যাতে পাঠকের জন্য একটি সঠিক পঠন অভিজ্ঞতা তৈরি হয়। ধন্যবাদ।